আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। বন্ধুরা, আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো ধানে সালফার বা থিওভিট ব্যবহারের সঠিক নিয়ম। দর্শক বন্ধুরা, আমরা কখন ধানে থিওভিট ব্যবহার করব বা সালফার 80% এটা ব্যবহার করব, ধানের বয়স কতদিন হলে ব্যবহার করব, বিঘা প্রতি কয় কেজি ব্যবহার করতে হবে, এটা স্প্রে করা ভালো হবে না সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা ভালো হবে, তো এ টু জেড বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি বুঝতে পারবেন সালফার কী কাজ করে, কেন ধান খেতে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করলে ধানের ফলন কেন বেশি হয়, সব কিছু বিষয় এ টু জেড তুলে ধরবো। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, সিনজেন্টা কোম্পানির থিওভিট এই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকেরাই আমরা কম বেশি চিনি। এটা ধান সহ প্রতিটি ফসলে ব্যবহার করা যায়, ফুল ফল সবজি এ টু জেড ফসলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর এই থিওভিট বা এর গ্রুপ উপাদান হচ্ছে সালফার 80%। দর্শক বন্ধুরা, থিওভিট হচ্ছে সিনজেন্টা কোম্পানির এবং এটার গ্রুপ উপাদান হচ্ছে সালফার 80%। অর্থাৎ এই সালফার 80% গ্রুপের যে কোনো প্রোডাক্ট যদি ব্যবহার করেন আপনারা, অবশ্যই কিন্তু থিওভিটের পরিবর্তে ব্যবহার করতে পারবেন। যদি আপনি থিওভিট ব্যবহার না করেন, তার পরিবর্তে কিন্তু সালফার 80% গ্রুপের যে কোনো প্রোডাক্ট অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন একই নিয়মে। তবে এটা কোম্পানির উপর নির্ভর করবে ভালো এবং মন্দের বিষয়টা। তো অবশ্যই দর্শক বন্ধুরা, আমার কাছে বেস্ট মনে হয়েছে সিনজেন্টা কোম্পানির থিওভিট, তাই আমি থিওভিট নিয়ে কথা বলতেছি। আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে সালফার 80% গ্রুপের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এক নম্বর স্টেপ হচ্ছে সালফার কী কাজ করে সেটা আমরা জানবো। সেটি হচ্ছে সালফার একই সাথে সার, ছত্রাকনাশক ও মাকড়নাশক হিসেবে কাজ করে এবং এই সালফার পরিবেশের কোনো ক্ষতি করে না। আর এটা আমাদের ধান ক্ষেতে কী কী কাজ করে সে বিষয়ে জানবো। সেটি হচ্ছে সালফার ব্যবহার করলে ধানের যে পাতাগুলো আছে সেগুলো চওড়া হয়, অর্থাৎ বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। দুই নম্বর স্টেপ হচ্ছে কুশির সংখ্যা বৃদ্ধি পায় বা পাশকাঠি বা ব্রাঞ্চ যেটাকে বলা হয়, কুশি বা পাশকাঠি বা ব্রাঞ্চ এগুলো যদি বেশি হয় আমাদের কিন্তু ধানের ফলন বেশি হবে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে দর্শক বন্ধুরা, এটা সালেক সংশ্লেষণ প্রক্রিয়া মৌলিক উপাদান ক্লোরোফিল গঠনে সহায়তা করে, অর্থাৎ আমাদের ধানের পাতাগুলো দেখবেন সবুজ, সতেজ, সুন্দর হবে। এটা ব্যবহার করার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমাদের যদি ধানগুলো হলুদ বা লাল থাকে, এটা ব্যবহার করে দেখবেন অটোমেটিক সবুজ, সুন্দর এবং সতেজ হয়ে যাবে, পাতাগুলো সিপসিপে হবে। এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল প্রমাণিত, যারা ব্যবহার করেছেন অবশ্যই আপনারা জানেন। তারপরে গাছ কর্তৃক নাইট্রোজেন এবং ফসফরাস খুব সহজে গ্রহণ করে, অর্থাৎ আমরা যে ইউরিয়া বা ডিএপি সারগুলো ব্যবহার করি বা টিএসপি সারগুলো মাটিতে প্রয়োগ করে থাকি, সেগুলো আমাদের গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারে বা সহজে গ্রহণ করে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আমরা যেগুলো সার ব্যবহার করতেছি সেগুলো সঠিকভাবে আমাদের গাছ গ্রহণ করতে পারতেছে। তারপরে সালফার প্রয়োগের 2 ঘন্টার মধ্যে এর শুষ্ক দানা শেকড় এবং পাতার মাধ্যমে কিন্তু পুরো গাছের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ এর একটা ক্ষমতা হচ্ছে, এটা মাটিতে প্রয়োগ করলে বা স্প্রে করলে এটা 2 ঘন্টার মধ্যেই শেকড় অথবা পাতার মাধ্যমে এটা গাছের বা উদ্ভিদের যে দেহ আছে বা শাখা প্রশাখ আছে সেখানে প্রবেশ করে এবং সুন্দর কোয়ালিটি তার কাজ করতে থাকে। আরেকটি কথা হচ্ছে, এটা গাছের মূল বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ এটা ধান গাছের যে মূলগুলো আছে, শেকড়গুলো আছে, এগুলো বৃদ্ধি করতে সাহায্য করে, যাতে শেকড় বেশি হলে ধান গাছগুলো যে খাবারগুলো আমরা প্রয়োগ করি সেগুলো খেতে পারবে, রোগবালাই কম হবে, আমাদের ধান গাছগুলো সঠিক সুন্দর থাকবে। তো এটাই হচ্ছে সালফার ব্যবহারের সুবিধা। এবং এটা ব্যবহারের অসুবিধা হচ্ছে, এটা যদি মাত্রাতিরিক্ত ব্যবহার করা হয় বা সঠিক সময় ব্যবহার না করা হয়, ধানের গাছগুলো দেখবেন অতিরিক্ত মাত্রায় পাতা হয়ে যাবে, বেশি হয়ে যাবে, শুধুমাত্র খড় হবে কিন্তু ধান ভালো হবে না এবং বাতাসে ধানগুলো হেলে পড়ে যাবে। এটা হচ্ছে এর ক্ষতির লক্ষণ। তো অবশ্যই কিন্তু নেগেটিভ এবং পজিটিভ সব কিছু চিন্তাভাবনা করে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো আসলে এই সালফার ধান খেতে ব্যবহারের সঠিক সময় বা সঠিক নিয়ম হচ্ছে, আমরা যখন ধানের চারাটি রোপণ করব, চারা রোপণের ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে যে আমরা সারটি প্রয়োগ করি মাটিতে, প্রথম ইউরিয়া সার প্রয়োগ করি বা চাপান সার প্রয়োগ করি, তার সঙ্গে আমরা মিশিয়ে মাটিতে সরাসরি প্রয়োগ করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা মাটিতে প্রয়োগ করে দেবো 15 থেকে 20 দিনের মধ্যে চারা রোপণের। অথবা আমরা চাইলে কিন্তু এটা স্প্রে করতে পারবো। এটা আমরা প্রতি লিটারে 5 থেকে 8 গ্রাম পর্যন্ত পানিতে মিশিয়ে আমরা স্প্রে করতে পারবো। তবে এটা
মাটিতে প্রয়োগ করলে সবচেয়ে বেস্ট কাজ করে, স্প্রে করলে কিন্তু পরিমাণটা কম হয়ে যায়। তো স্প্রে করার চেয়ে আমাদের কিন্তু মাটিতে প্রয়োগ করা ভালো। মাটিতে প্রয়োগ করলে আমাদের গাছের কন্ডিশন ভালো হয় এবং শক্তিটা বেশি পেয়ে থাকে। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু ধান ক্ষেতের বয়স বা ধানের চারা রোপণের বয়স 30 দিনের আগে বা 30 দিনের মধ্যে আমাদের জমিতে প্রয়োগ করতে হবে, দেরি করা যাবে না। কারণ যদি এটা অসময়ে অর্থাৎ ধানের বয়স যখন 35, 40 বা 45 দিন হয়ে যাবে তখন প্রয়োগ করলে এটা শক্তির যে একটা কার্যকারিতা সেটা শেষ হবে না এবং ধানটা দীর্ঘদিন পর্যন্ত কালো থাকবে এবং ধানটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পাতা বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ছোট অবস্থায় এটা প্রয়োগ করলে ধানের গঠনতন্ত্র ভালো হবে, কুশির সংখ্যা বেশি হবে, পাশকাঠি বেশি হবে, ধানের সতেজ সুন্দর দেখতে লাগবে, এক্ষেত্রে ফলন বেশি হবে। কিন্তু দেরিতে ব্যবহার করলে কিন্তু ভালো ফলন কখনোই পাবেন না, বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ ধানের চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে আমরা প্রথম ইউরিয়া সার যখন ব্যবহার করি তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করব। এটা প্রতি 33 শতক জমিতে, অর্থাৎ মাত্রা হচ্ছে প্রতি 33 শতক জমিতে 1 কেজি সালফার বা থিওভিট আমরা ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করব। 2 থেকে 3 ইঞ্চি পানি জমিতে থাকা অবস্থায়, অবশ্যই পানিটাতে অন্য কোনো জমিতে চলে না যায় সেদিকে খেয়াল রাখব। এবং আমরা চাইলে স্প্রে করতে পারবো, প্রতি লিটারে 5 থেকে 8 গ্রাম মিশিয়ে আমরা স্প্রে করতে পারবো।